অন্তর্বর্তীকালীন সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা জনপ্রশাসনকে দলীয় প্রশাসনে পরিণত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ ৫ দফা দাবি আদায়ের মানববন্ধন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। সেই সাথে অভিযোগ করেন প্রশাসনে দলীয় লোক নিয়োগ করে আগামীতে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। প্রশাসনে দলীয় লোক নিয়োগ করে কোনোভাবেই আসন্ন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট দেবারও দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতে ইসলামীর দেওয়া ৫ দফা দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্য গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এদিকে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐক্যমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না। ১৭ অক্টোবর সনদ সইয়ের আয়োজনে জাতীয় ঐক্যমত্য কমিশনকে সহায়তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ৩০টি রাজনৈতিক দল এবং জোট সহ প্রায় ৩,০০০ অতিথি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। আর প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন। জুলাই জাতীয় সনদ নিয়ে কবে হচ্ছে গণভোট? বিশ্লেষকরা যেটা বলছেন যে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত দলগুলোর। যদিও নির্বাচনের দিনে নয়, তার আগেই গণভোট করা ভালো বলে মত তাদের। আর সনদের নোড অব ডিসেন্ট সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেখুন ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ৩ ভাগে মোট ৮ মাসের লম্বা সেশনের পর শেষ হয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা। এখন সিদ্ধান্ত আটকে আছে মূলত গণভোটের সময়, এর প্রক্রিয়া আর এতে কি কি বিষয় থাকবে, এই ৩ বিষয়ে। আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব? আমরা সিদ্ধান্তের অপেক্ষায় থাকি, তারপরে দেখব। বিএনপি ও তার মিত্ররা চায় নির্বাচনের দিন গণভোট। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং বেশ কিছু ডানপন্থী দল গণভোট চায় নির্বাচনের আগে। আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবার দায়িত্ব এখন সরকারের। কোন পথে হাঁটবে সরকার? প্রশ্ন ছিল আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের কাছে। দেশের বাজেট প্রণয়ন, ট্যাক্স আদায় থেকে শুরু করে সমস্ত কিছু, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, অনেক আইন সংস্কার হচ্ছে। তো এত কিছুর ব্যাপারে আমরা যদি সরকারের কর্তৃত্ব মেনে নেই, একটা গণভোটের তারিখের ব্যাপারে নিশ্চয়ই আমরা মেনে নিব। যেহেতু এটা সরকারের কোর্টে চলে গেছে, এখন সরকার কোন পথে যাবে সেটা একটা প্রশ্ন বটে আর কি। আমার ধারণা সরকার বিএনপি যে লাইনে হাঁটবে সেই লাইনে হাঁটার সম্ভাবনাই বেশি। আলোচনায় আসা সংবিধান সংশ্লিষ্ট ১৯টি বিষয়ের মধ্যে অনেকগুলোতেই রয়েছে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট। কি হবে এর সমাধান, এমন প্রশ্নে শরীফ ভূঁইয়া জানান, এ নিয়ে তারা কমিশনকে দিয়েছেন আলাদা প্রস্তাব। যদি আমরা ভিন্ন মতের বিষয়গুলো আলাদা করে ফেলি, আলাদাভাবে জনগণের মতামত চাই, তাহলে যেগুলোতে ভিন্ন মত নাই সেগুলো আলাদাভাবে করা যেতে পারে। তোগুলো সংস্কার প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আপনি এই ব্যাপারে কি মনে করেন সেটা একটা অংশ। আরেকটা অংশ হলো এই সংস্কারগুলোর ব্যাপারে ভিন্ন মত আছে, কিন্তু আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করেন। তবে নোট অব ডিসেন্টকে গণভোটে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দেখছেন না সাব্বির আহমেদ। নোট অব ডিসেন্ট দিছে, এগুলো গণভোটে যাবে কেন? নোট অব ডিসেন্টই তো মানুষ বুঝবে না। আপনাকে তো এটা একটা প্রশ্ন আকারে দিতে হবে, ফর্মুলেট করে। এইটা সংসদে আলোচনা হতে পারে, বড় জোর একটা সাংবিধানিক আদেশ দিয়ে সংসদে নিয়ে যেতে পারে। ওইটার জন্য গণভোট দেওয়াটা আমি খুব একটা জরুরি মনে করি না, বরং যেটা ঐক্যমত হয়েছে
এটার উপরে গণভোট হইতে পারে। এরই মধ্যে সনদে কারা সই দেবে দলগুলো সেই তালিকা পাঠিয়েছে ঐকমত্য কমিশনের কাছে। কিছু দাবি দেওয়া থাকলেও দলগুলো ঠিকই সনদে স্বাক্ষর করবে বলেও বিশ্বাস এই বিশেষজ্ঞের। জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা না তাহলে এটা স্বাক্ষর না করলে আর গণভোট দিয়ে কি হবে? ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। ৩ দফা দাবিতে আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক এবং কর্মচারীরা। বেলা ১২টা পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিলেও ২ দফা সময় বাড়িয়েছে আন্দোলনকারীরা। বিকেল ৪টা পর্যন্ত তারা সরকারকে সময় দিয়েছে দাবি মেনে নিতে। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবি আদায় রোববার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে আছেন তারা। আন্দোলনকারীদের ওপর রোববার পুলিশি হামলার প্রতিবাদে গতকাল সোমবার থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিলেও কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পালন হচ্ছে, আবার কোথাও কোথাও হচ্ছে না। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার বেশ কিছু প্রতিষ্ঠানে এখন ক্লাস নেওয়া হচ্ছে। বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন চাই। যদি এই 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না আসে, তাহলে আপনারা দেখছেন যে ছাত্ররা কিভাবে বিভিন্ন এই কোটা আন্দোলন থেকে আস্তে আস্তে এক দফায় চলে এসেছে। শিক্ষকও কিন্তু মানুষ, আমাদের শরীরে রক্ত মাংস আছে। যারা এই মুহূর্তে বড় বড় কর্মকর্তারা পোলাও কুরমা দিয়ে লাঞ্চ করতেছেন, এসি রুমে বসে আছেন, ওইটা বাদ দিয়ে আমাদের শিক্ষক সমাজের জন্য কষ্ট হলো, প্রজ্ঞাপনটা ছেড়ে দিন। কেন আমরা শিক্ষার্থীদের এই পড়াশোনা বাদ দিয়ে কেন আমাদের আন্দোলন আসতে হবে? কিন্তু আমাদের বাঁচার তাগিদে, আমাদের জীবন জীবিকার তাগিদে এখানে আসতে হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, একটু জানাবেন, এই যে মার্চ টু সচিবালয় কর্মসূচি চলছে, এর সবশেষ কি তথ্য রয়েছে এখন পর্যন্ত আপনার কাছে? দুপুর 12টার সময় কিন্তু রমনাজনের যে ডিসি তিনি কিন্তু এখানে এসেছিলেন, এসে এখানের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলেন। তখন তারা আর একটু সময় চেয়েছেন। 12টার সময় এই লং মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু এটি বিকাল 4টা পর্যন্ত তারা সময় নিয়েছেন এবং 4টার ভিতরে যদি তারা এই দাবি দেওয়াগুলো না মেনে নেন তাহলে কিন্তু তারা এই লং মার্চ যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটি অব্যাহত রাখবেন। আমরা একটু নেতৃবৃন্দের সাথে কথা বলবো এবং একটু জেনে নিব একটু আমরা আপনার কাছে যে আপনাদের কর্মসূচিটা নিয়ে আপনাদের কি রয়েছে। বিকাল 4টায় যদি না হয় তাহলে কি আপনারা লং মার্চটা করবেন সচিবালয় মুখে? আমরা একেবারে আমরা প্রশাসনের কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টা মহোদয় বসার জন্য। আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়কে দেখেছি যে উনি আসলে আমাদের ব্যাপারে তার কোনো কনসার্ন নেই, শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে ওনার কনসার্ন নেই। সারা বাংলাদেশ ইতিমধ্যে কর্মবিরতি ঘোষণা হয়ে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে পুরোদমে এবং শ্রেণী কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে, কিন্তু তার এই ব্যাপারে কোনো উদ্বেগ নেই। তিনি এই ব্যাপারে কোনো মুখ খুলেননি এখন পর্যন্ত। সুতরাং আমরা এখানে শিক্ষকরা 3 দিন ধরে আমরা বসে আছি, শিক্ষকদেরকে লাঠিপেটা করা হয়েছে। উনি এই ব্যাপারে এখন পর্যন্ত একটি শব্দ পর্যন্ত বলেননি। আমরা রমনাজনের ডিসিকে দেখেছি আপনাদের সাথে কথা বলতে, কি আলোচনা হয়েছে তার সাথে আপনার? আলোচনা আসলে সকাল থেকে গোয়েন্দাদের সাথে আমাদের কথা চলছে, তাদের সাথেও কথা চলছে। তারা অনুরোধ করেছেন যে এটা একটু সময় চেয়েছেন, ওনারা সরকারের সাথে মিডিয়া করছেন যে আমাদের প্রজ্ঞাপনের কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো সর্বশেষ এখন যেটুকু হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে পাল্টা প্রস্তাব দিয়েছি যে শিক্ষা এবং অর্থ তারা যদি যৌথভাবে ব্রিফ করে আমাদেরকে বলে যে আমরা আপনাদের দাবি মেনে নিয়েছি, কিন্তু টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপনটা এখন দিতে পারছি না, আমরা এত তারিখে প্রজ্ঞাপন দেব, তাহলে আমরা আমাদের আজকে মার্চ টু সচিবালয় যে প্রোগ্রামটি আছে আমরা এটা স্থগিত করবো, যদি ওনারা ব্রিফ করে নিশ্চিত করে। আর যদি ব্রিফ করে নিশ্চিত না করে তাহলে আমরা 4টায় আমাদের প্রোগ্রামটি করব। তবে ওনারা ব্রিফ করার পরেও যদি ওনারা মেনেও নেই, তারপরেও আমরা আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো, লাগাতার কর্মবিরতি অব্যাহত রাখবো। যতক্ষণ প্রজ্ঞাপন না হবে ততক্ষণ এখানে লাগাতার অবস্থান কর্মসূচি, পাশাপাশি আমাদের শ্রেণীকক্ষের যে শ্রেণী কার্যক্রম এটা বন্ধ থাকবে। আমরা আমাদের সকল শিক্ষকদেরকে অনুরোধ জানিয়েছি, প্রজ্ঞাপন যতক্ষণ না হবে আমার কোনো শিক্ষক সারা বাংলাদেশের কোনো এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করবে না। 4টার মধ্যে কোনো সমাধান না আসলে আপনারা মার্চ টু সচিবালয় করবেন? হ্যাঁ, অবশ্যই করবো ইনশাল্লাহ। আমরা 4টায় আমরা শুরু করবো। সেক্ষেত্রে পুলিশ আপনাদের কি বলেছিল, এটা থেকে নিষেধ করেছে? চেষ্টা করছে আমাদের ব্রিফিংয়ের একটা ব্যবস্থা করার জন্য এবং গোয়েন্দা সংস্থাগুলো চেষ্টা করছে। যদি তারা সফল হয় তাহলে হয়তো আমরা স্থগিত করবো, আর যদি না পারে তাদের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে মার্চ টু সচিবালয় প্রোগ্রামটা আমরা শুরু করবো। থ্যাংক ইউ।
যেমনটি বলছিলেন যে বিকাল 4টার ভিতরে সরকার থেকে যদি কোনো ধরনের আশ্বাস না পাওয়া যায় এবং প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু তারা এই বিকাল 4টায় মার্চ টু সচিবালয় যে কর্মসূচি ডাক দিয়েছেন সেটি কিন্তু তারা করবেন এবং যতক্ষণ পর্যন্ত সরকারের দাবি দেওয়া মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে তাদের অবস্থান এবং আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, মার্চ টু সচিবালয় কর্মসূচির সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। এদিকে এনসিপি 19 তারিখের মধ্যে যদি প্রতীক জমা না দেয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার এক ব্রিফিংয়ে সচিব জানিয়েছেন দলটিকে 19 তারিখের মধ্যে প্রতীক জমা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে 11টি দেশে ভোটার নিবন্ধনের কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। আর এর বাইরে আরও 4টি দেশে নিবন্ধনের কাজ শুরু হবে বলে জানান সচিব। বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নিবে। কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার দ্বিতীয় দিনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল অপরাধের ভিডিও চিত্র উপস্থাপনের পাশাপাশি অপরাধের বিস্তৃতি তুলে ধরেন। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাইদের বাবা সহ স্বজনহারা পরিবারের অনেকেই। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সর্বমোট সাক্ষ্য দিয়েছেন 54 জন সাক্ষী। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া জুলাই মানবতা অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল আলম হানিফ সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তার প্রতিবেদন 23 অক্টোবর ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, তৃতীয় দিনের মতো আজ যুক্তিতর্ক আদালতের কাছে তোলা হয়েছে এবং আজ কোন কোন সাক্ষীর বিপক্ষে যুক্তি তুলে ধরছেন? নতুন আর কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? ঈশাদ, এই মুহূর্তে যদিও এই আদালতে বিচার কাজ বিরতি চলছে, আপনি জানেন যে বেলা 11:30 কিংবা 12:15 বাজে যখন মামলা শুরু হয়। আজকে তৃতীয় দিনের মতো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি যিনি এই মামলা এখন গ্রেপ্তার আছেন চৌধুরী আব্দুল আল মামুন, এই 3 আসামির বিরুদ্ধে যেহেতু মামলার একেবারে শেষ পর্যায়ে এই 54 জন সাক্ষী গ্রহণের পর যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং যুক্তিতর্ক উপস্থাপন ধরতে গেলে আজকে প্রায় শেষ পর্যায়ে টানা তৃতীয় দিনের মতো চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি যুক্তিতর্ক উপস্থান করছেন এবং গতকালকে পর্যন্ত তিনি এই যে মানবতার যে অপরাধ যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ এই 3 আসামির বিরুদ্ধে আনা হয়েছে, তারা কিভাবে জুলাই অভ্যুত্থানে এই মানবতা বিরোধী অপরাধের জন্য ছাত্র জনতাকে মারণাস্ত্র, গুলি, হেলিকপ্টার থেকে গুলি সহ অন্যান্য যে নির্দেশনা শেখ হাসিনা দিয়েছেন এবং তার নির্দেশনায় কিভাবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনী বাস্তবায়ন করেছেন এবং সেটা যে শুধু রাজধানী ঢাকায় নয়, ঢাকা সহ সারা বাংলাদেশে যে বিস্তৃতভাবে এই অপরাধটি সংঘটিত হয়েছে এবং সেটা যে সিস্টেমেটিক হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তুলে ধরছেন এবং তিনি যে 54 জন সাক্ষী দিয়েছেন, ঢাকার বাইরে থেকে বিভিন্ন সাক্ষী যে দিয়েছেন তাদেরও বিবৃতিগুলো তিনি আজকে আবার নতুন করে ট্রাইব্যুনালে উপস্থাপন করছেন, যে তিনি দেখাতে চাচ্ছেন যে কিভাবে এই অপরাধটা সারা দেশে সিস্টেমেটিক উপায়ে হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন। এবং আপনি বলছিলেন যে এই মামলায় জুলাই আন্দোলন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে এই ঘটনায় যারা ভুক্তভোগী আবু সাইদের বাবা সহ অন্যান্য যারা ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী বা মামলার যে প্রেক্ষাপটের দুজন সাক্ষী দিয়েছেন, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষী দিয়েছেন, তারা কি দিয়েছেন সেই বিষয়গুলো
তাজুল ইসলাম গতকালকে তুলে ধরেছেন। আজকে বেলা 8টা পর্যন্ত এই মামলার কার্যক্রম এখন বিরতি চলছে। বেলা 2:30টার পর যখন আবার এই মামলার আজকে কার্যক্রম শুরু হবে, আবার চিফ প্রসিকিউটর যখন এই বিষয়গুলো উপস্থাপন করবেন, যেহেতু আজকে বেলা হয়তো 4:15 কিংবা 4:30 পর্যন্ত কোর্ট চলে, হয়তো আজকেও তার এই যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার যখন যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে, এবং আপনি জানেন যে এই মামলায় যেহেতু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তাদের পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন, তিনিও আদালতে থাকেন, তিনিও যুক্তিতর্ক খণ্ডন করবেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা আরও পরবর্তী সংবাদে তুলে ধরতে পারবো। এই মুহূর্তে বিষয়টা হচ্ছে এখন বিরতি চলছে, 2:30টার পরে এই মামলার কার্যক্রম আবার শুরু হবে। ইশরাত, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সর্বশেষ তথ্য। সৈকত সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। হাসিনার সরকারের আমলে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ নয়, ন্যায় বিচার চায়। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে মাজার গেটে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানিয়েছেন তারা। মায়ের ডাকের সংগঠন সানজিদা ইসলাম তুলি আরও বলেন, বিচারের দাবিতে তাদের রাস্তায় দাঁড়ানো কাম্য নয়। আরও বলেন, গুমে এত মামলার মধ্যে ট্রাইব্যুনাল মাত্র 2টো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যা দুঃখজনক। মানববন্ধনে গুমের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় গুম কমিশনেরও সমালোচনা করেন তারা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন, আগামীতে বিএনপি ক্ষমতা এলে গুম পরিবারের সদস্যদের দায়িত্ব নেবেন। দর্শক, রাজধানীর মিরপুরের রূপনগরে বিউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে গার্মেন্টস এবং মেডিকেল গোডাউনে আগুন ধরেছে। আগুন নেভাতে প্রথমে কাজ করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, পরে আরও 3টি ইউনিট সেখানে যুক্ত হয়েছেন। আরও তথ্য জানাতে সেখান থেকে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ফরহাদ ইবনে মালেক, আপনি একটু জানাবেন এখন পর্যন্ত আসলে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, আমরা যখন এসেছি তখন তো আগুন অনেক সময় ধরেই জ্বলছে, এখন আগুন জ্বলছে। আনুমানিক 11টা বাজার কিছু সময় আগেই আগুন জ্বলা শুরু হয়, এখানে আগুন লাগে। আগুনটা মূলত আসলে লেগেছে কি থেকে, আমরা প্রত্যক্ষদর্শী স্থানীয় যারা রয়েছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজনের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে কসমিক ফার্মা নামে একটা কেমিক্যালের কোম্পানি এবং গোডাউন রয়েছে। 12টার কিছুটা আগে সময় হঠাৎ করে এখানকার স্থানীয় লোকজন যারা রয়েছে তারা এখানে বিস্ফোরণের শব্দ শুনতে পান। শব্দ শুনে যখন তারা এখানে এগিয়ে দেখেন যে কিছু লোক হাতে পায়ে তাদের কিছু জায়গা কিছু অংশ পুড়ে গেছে, এই ক্ষত নিয়ে তারা দৌড়ে বেরিয়ে আসছেন এবং অন্যান্য যারা স্থানীয় যারা রয়েছেন তারা তাদেরকে সাহায্য করতে এগিয়ে গেছেন। গিয়ে দেখা গেছে এখানে একটা বিস্ফোরণ ঘটে এখানে আসলে আগুনটা লেগেছে। এখন আগুন লাগার মূল কি কারণ তা আগুন না নেভা পর্যন্ত বলা যাচ্ছে না, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 8টি ইউনিট কাজ করছে ঢাকা এই আগুন নেভানোর জন্য, আগুন নেভাতে চেষ্টা করছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসটা তো রয়েছে, ভলান্টিয়ার যারা তারা রয়েছে, স্থানীয় লোকজন রয়েছে, সবার চেষ্টায়। ভেতরে একটা ঘিঞ্জি জায়গা হওয়ার কারণে প্রচণ্ড গরম, শ্বাস প্রশ্বাসে প্রচুর ধোঁয়া, যার কারণে শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, আগুন নেভাতেও সমস্যা হচ্ছে। স্যালাইন, পানি সহ প্রয়োজনীয় যে সকল জিনিসের দরকার সেই জিনিসগুলো তারা সরবরাহ করার চেষ্টা করছেন এবং সবাইকে একটু দূরে সরিয়ে এনেছেন এই মুহূর্তে, কারণ কেমিক্যাল এখান থেকে বের করা হবে। যেহেতু সবার সেফটিটা, নিরাপত্তাটা আগে, তার জন্য এই জন্য আগেই সবাইকে এখান থেকে একটু সরিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিস সহ অন্যান্য সদস্য যারা। 3 স্তরে এখানে একটা বেষ্টনী দেওয়া হয়েছে, ভলান্টিয়ার, সেনাবাহিনী, পুলিশ সবাই মিলে, আর ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা রয়েছেন তারা সেখানে কাজ করছেন। আমরা এর মধ্যে আমরা একটু কষ্ট করে একটু একজনের সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে জানি যে তারা আসলে এখানে কি দেখেছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো অল্প করে। আপনি তো এখানে ছিলেন, আমরা আগে আপনার সাথে কথা বলেছি, একটু জানতে চাই এখন কি অবস্থা? এখন আরেক ওই বিল্ডিংয়ে আগুনটা মোটামুটি কমে গেছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে। এখন আমাদের যারা আর্মি ভাইরা আছে এবং ফায়ার সার্ভিসের ভাইরা আছে তারা এখন তৎক্ষণাৎ ওই আশেপাশে যে কেমিক্যালগুলো আছে তারা কেমিক্যালগুলো বের করতেছে। এখন এর জন্য মানুষ সবাইকে চাপিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীটা একটু পরে জানা যাবে। কেমিক্যালটা বের করার পরে এখনো কোনো হতাহত পাওয়া যায় নাই, আলহামদুলিল্লাহ। আপডেট একটু পরে জানা যাবে কেমিক্যালগুলো বের করার। ধন্যবাদ। আপনার কাছে একটু জানি, ভেতরে কি কারো থাকার সম্ভাবনা? না, কারো কেউ ভিতরে এখন আপাতত নাই। সমস্যাটা হচ্ছে এখানে এই কেমিক্যাল বিল্ডিং এ প্রথমে আগুনটা লাগানোর পরে ওইটা কেমিক্যালটা কিছু একটা কারণে পাশের অপোজিট যে বিল্ডিংটা ওইটা আবার কাপড়ের ফ্যাক্টরি, ওই কাপড় ফ্যাক্টরি অলরেডি 2 তলা আগুন লেগে যায়। আমরা যখন উপস্থিত হই, তো উপস্থিত হওয়ার পরে ওখানে 2টা গাড়ি ছিল, পিক আপ অল্টোরির পিক আপ টাইপের কিছু মালবাহী গাড়ি ছিল। মালবাহী গাড়িতেও আগুন লাগার পরে তখন ফায়ার ব্রিগেড আসার পরবর্তীতে আমরা সবাই স্টুডেন্ট, বিউবিটি স্টুডেন্ট, সব এলাকাবাসী সহ
সবাই আসছে, আসার পরে আগুন নেবে, তারপরে ফায়ার সার্ভিস আসার পরে নিয়ন্ত্রণ করছে। আপাতত এখন জানা গেছে ওনারা কেমিক্যাল বের করবে এখন, তারপর এটা পরবর্তীতে ওনারা জানাবে। ধন্যবাদ আপনাকে। ইশরাত, আমরা দেখছিলাম যে সবার আগে যখন আগুনটা লেগেছে স্থানীয়দের সাথে সাথে এই বিওবিটির যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে এসেছেন, এসে তারা পানি, স্যালাইন সহ যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র যা দরকার হয় এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিস সহ যারা এখানে ভলান্টিয়ার যারা রয়েছেন তাদের সাহায্যের জন্য সেই চেষ্টা তারা করছেন, সেই চেষ্টা তারা আছেন। এখন পর্যন্ত এই অবস্থা রয়েছে, কখন আগুনটা নিবে আমরা বলতে পারছি না, তবে হতাহতের সংখ্যা বড় কারণ যা আছে তা হয়তো বা এরপর জানা যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, প্রতিটি অপরাধ এবং দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সমগ্রভাবে দেশকে ভালো করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। জামিন পাওয়া ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সহজ করতে অনলাইন বেল সিস্টেম চালু করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইউএনডিপির আয়োজনে নতুন আইনজীবীদের ইন্টার্নশিপ অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। ভবিষ্যতে দেশে আইন এবং বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই ইন্টার্নশিপ আয়োজন করা হয়। উপদেষ্টা জানান, জামিন পাওয়ার আগে 12টি ধাপ অতিক্রম করতে হয়, অনেক ধাপে টাকাও দিতে হয়। তাই ভোগান্তি কমাতে এই অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে, যে জামিন প্রক্রিয়া দ্রুত এবং সহজ করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি, একদম নিজেরা করেছি, কারো কোনো হেল্প, কোনো পার্টনারশিপ করি নাই। কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়, তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি, একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। গত 16 বছরের সবগুলো নির্বাচন জালিয়াতি এবং কারচুপিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনগুলো এক নায়কতান্ত্রিক সরকারের শাসক দল নিয়ন্ত্রণ করেছে বলেও জানিয়েছেন তিনি। ইটালির রোমে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভার সাথে সোমবার এক বৈঠকে এসব মন্তব্য করেন তিনি। পরে লুলা ডি সিলভাকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ইতালির রাজধানী রোমে বিশ্ব খাদ্য ফোরামের অধিবেশনের এক ফাঁকে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা। দুই নেতা স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, দারিদ্র্য মোকাবেলার কৌশল। এ সময় লুলা ডি সিলভাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রফেসর ইউনূস। জবাবে আসবেন বলে জানান ব্রাজিলের রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট লুলাকে ইনভাইটেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার, এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন যে উনি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসার জন্য। পরে প্রফেসর ইউনূসকে জলবায়ু বিষয়ক সম্মেলন COP30 সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান লুলা। তবে আগামী সংসদ নির্বাচনের সময় সম্মেলন হওয়ায় যোগ দিতে পারবেন না বলে জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, গেল 16 বছরে বাংলাদেশের নির্বাচন হয়েছে একনায়কতান্ত্রিক শাসক দলের দ্বারা, যা ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ। এ সময়ের মধ্যে এবারই সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। বায়োলেটারাল মিটিংয়ে অনেক বিষয়গুলো ছিল, সোশ্যাল বিজনেস, সোশ্যাল ইনক্লুশন, এগ্রিকালচার, তারপরে আমাদের যে আপরাইজিংটা হলো সেটা নিয়ে ডিসকাশন হলো। তারপরে হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায়, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। বাংলাদেশিদের ব্রাজিলের ফুটবলের প্রতি ভালোবাসার কথা লুলাকে জানান প্রফেসর ইউনূস। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দেশে বিমানবন্দরগুলোতে সাইবার হামলার আশঙ্কা আছে, তবে বড় কোনো হুমকি নেই জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদস্য আবু সাইদ মেহবুব খান।
বেবিচক সদর দপ্তরে সাইবার নিরাপত্তা সেমিনার শেষে এই কথা জানিয়েছেন তিনি। সেই সাথে আরও বলেছেন, যে কোনো সাইবার হামলা সামলাতে বেবিচক প্রস্তুত আছে। এর আগে কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকী। তিনি বলেন, বিমান চলাচল খাতের সব সদস্যদের দায়িত্ব সাইবার নিরাপত্তা রক্ষা করা, পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিমান চলাচল যেহেতু বিশ্বব্যাপী হয়, তাই সব কাজ পরস্পরের সঙ্গে যুক্ত। যে কোনো প্রতিষ্ঠানে সাইবার হামলা হলে তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়ে পড়বে। এ সময় সাইবার জগতে ব্যক্তিগত দিক থেকে সচেতন থাকার পরামর্শ দেন বেবিচক চেয়ারম্যান। আমরা প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি, সম্মিলিতভাবে একটি নিরাপদ, সুরক্ষিত ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার মূল ভিত্তি হলো সচেতনতা। আমরা প্রেজেন্টেশন দেখেছি 60%, দ্য মেইন ফ্যাক্টর 60%-এর মতো আমরা সেফ থাকতে হবে, প্রোভাইডেড দ্যাট আমরা নিজেদের সচেতন হই। হুমকি তো থাকবেই, কারণ আমাদের সব কাজই কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে এবং ইন্টারনেট এবং ইন্ট্রানেটের সাথে কানেক্টেড। সুতরাং হুমকি তো আছেই, বাট এই পর্যন্ত আমাদের এখনো কোনো রকম কোনো শঙ্কা বা কোনো হুমকি আমরা পাইনি। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে অনার্স পড়ুয়া ইয়ামিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে ৭১-এর অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত ইয়ামিনের নামে থানায় কোনো অভিযোগ বা মামলা ছিল না। তবে পিটিয়ে হত্যার পর নিহত তার নামে দেয়া হয় ছিনতাইয়ের মামলা। মৃত মানুষের নামে কিভাবে এই মামলা হলো, এই প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ। দেখুন আশেক মাহমুদের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুরে গত সেপ্টেম্বর মাসের শুরুতে এভাবেই ছিনতাইকারী সন্দেহে পেটানো হয় ৬ জনকে। এদের মধ্যে ৩ জনের জীবন প্রদীপ নিভে গেছে, বাকিরাও জীবন মৃত্যুর সন্দিক্ষণে। নিহতদের মধ্যে একজন ইয়ামিন, যিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আদরের সন্তানকে হারিয়ে দিনরাত এভাবেই বিলাপ করে চলেছেন ইয়ামিনের মা। খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা উদ্যানের চন্দ্রিমা হাউজিংয়ের জোড়া ব্রিজের পাশে ইয়ামিন সহ দুজনকে পেটানো হয়। পরে তাদের নিথর দেহ বেঁধে রাখা হয় এই ব্রিজের রেলিংয়ে। ধরছে ওই পাশটাতে, ওই খালি প্লটটা ওই পাশটা থেকে। জি, আর ওখান থেকে লোকজন মারতে মারতে ওদিক নিয়ে গেছে। পরিবারের সদস্যরা বলছেন, ঘটনাস্থলের পাশেই এই তালা কোম্পানির লোকদের সাথে বাগবিতণ্ডার জেরেই পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয় কলেজ শিক্ষার্থী ইয়ামিনকে। মারছে এখানে যে আপনি বলতেছে যে টালা কোম্পানির লোকে মনে করেন ওরে মারছে। তাদের এমন বক্তব্যের কিছু সত্যতাও মিলেছে ৭১-এর অনুসন্ধানে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ইয়ামিনকে পেটানোর আগে এভাবেই দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয় তালা কারখানার লোকজন। ইয়ামিনকে যখন পেটানো হয় তখন ঘটনাস্থলেই ছিলেন তালা কোম্পানিতে চাকরিরত এই সোহান। তার সাথে কথা বলে পাওয়া গেছে, আরো চাঞ্চল্যে পেটানো হয় ইয়ামিন সহ দুজনকে। তো আমি হাত মুছতেছি, সেই মুহূর্তে আমি দেখতেছি যে গেটের সামনে ওরা জড়ো হয়েছে, সবাই আরও পাবলিক আসলো, তো জড়ো হয়েছে। তো আমি হাত মুছতেছি, আমি আসতে চাইতেছি আর কি ওদের কাছে, যে দেখি কি হয়েছে। তো আমি আস্তে আস্তে ওরা দৌড় দিছে সবাই ওদেরকে ধরার জন্য। তো দৌড় দিছে, আমিও ওদের পিছে পিছে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমি ওদের হাতে মনে করেন লাঠি ছোড়া ছিল, ধরতে গেছে, যেহেতু লাঠি ছোড়া তো থাকবেই। ইয়ামিন কি সত্যিই ছিনতাইকারী ছিল, জানতে চাই আমরা। শুরুতেই আমাদের গন্তব্য মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। নথিপত্র ঘেঁটে দেখা যায়, গত আগস্ট মাসে এই কলেজের অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিল ইয়ামিন। ওই দিন আমি ভার্সিটিতে গেছিলাম, কিন্তু ও যায় নাই। তারপর মানুষ চক্রান্ত কইরা ওরা মারা হয়েছে। ওরা মনে করেন পুরো ষড়যন্ত্র করে মারা হয়েছে, কারণ ছোটবেলাতে আমরা একসাথে পড়ি। অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল সে। এতদিনে তার নামে যে কোনো নালিশ বা কোনো মামলা এই টাইপের কোনো কথা আমাদের কানে কিন্তু আসেনি। ইয়ামিন লেখাপড়ার পাশাপাশি টিউশনি করত। তার ফাইল ঘেঁটে দেখা যায়, রক্তদানকারী সংগঠন বাঁধনের সদস্যও ছিলেন তিনি। ইয়ামিন যে এলাকায় ছোটবেলা থেকে বেড়ে উঠেছে, সেখানে গিয়ে জানতে চেয়েছিলাম, ইয়ামিন কি ছিনতাইকারী ছিলেন। ওরকম ধরনের কোনো
রিপোর্ট আর আসে না। আর এরকম ধরনের কৈফত কেউ কোনো একটা কারোর সাথে মারামারি জর্গও না ওরকম উল্টা কখনো দেখিনি। এরকম একটা লোক ছিল, একজনের বিপদ হলো হয়তো রয়ে যেত। মৃত্যুর আগে ইয়ামিনের নামে কোনো মামলা বা অভিযোগ ছিল কিনা তা জানতে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করি আমরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৭১কে নিশ্চিত করেন ইয়ামিনের নামে থানায় আগে কোনো মামলা ছিল না। তবে ইয়ামিনকে পিটিয়ে হত্যার পর তার নামে একটি ছিনতাই মামলা হয়েছে। কিভাবে হলো এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণের সকল ধরনের প্রস্তুতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষার্থী এবং প্রার্থীদের সহনশীল হওয়ার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শিক্ষার্থীরা প্রত্যাশা করছে নির্বাচিত প্রতিনিধিরা তাদের মৌলিক সমস্যা নিয়েই কাজ করবেন। মাহফুজ শুভ্রর প্রতিবেদন, জানাচ্ছেন সুমন মাহমুদ। শিক্ষার্থীদের দাবি ছিল স্বচ্ছ ব্যালট বক্স। অবশেষে তা পূরণ করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী ভোটাররাও। তারা চান যারা নির্বাচিত হবেন তারা যেন আবাসন সংকট, যাতায়াত দুর্ভোগ ও শিক্ষার্থীদের মৌলিক সমস্যা নিয়ে কাজ করেন। মানে এমন কাউকে চাই না যারা আমাদের এগনিস্টে যে কাজ করবে। আমরা এমন কাউকে চাই যারা স্টুডেন্টদের যে প্রত্যাশাগুলো, ওই প্রত্যাশাগুলো আমাদের সিনেটে তুলে ধরতে পারবে। এক বছরের মধ্যে তো অনেক কিছু সলভ করা সম্ভব না, তো যেগুলো আসলে মানে শর্ট টাইমের মধ্যে করা যায় আর কি, সেই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন করার জন্য আমরা আশাবাদী থাকবো। এবং হচ্ছে আপনার বিশেষ করে আমাদের একাডেমিক বিল্ডিংগুলোতে যেসব প্রবলেমগুলো ফেস করতে, এগুলো চাইলে আসলে একদিনে বা 2 দিনে সম্ভব। আমাদের ভার্সিটিতে যে পরিমাণ স্টুডেন্ট আছে সেই পরিমাণ হল নেই, তারপর হলে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে না। দেন সেকেন্ড প্রবলেম হচ্ছে শাটেলের প্রবলেম। শাটেলে যে স্টুডেন্টরা প্রতিদিন কষ্ট পাচ্ছে। আবাসন আর যোগাযোগ, এই দুটাকে মেইন ফোকাস করতে হবে। 5টি অনুষদ ভবনের 15টি কেন্দ্রে 60টি কক্ষে একযোগে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 27,516 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 908 প্রার্থীর মধ্যে পছন্দের প্রতিনিধিকে বেছে নেবেন তারা। নির্বাচন কমিশন জানিয়েছে ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কক্ষে থাকবে সিসিটিভি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। 2 ধাপে হবে ভোটের গণনা। আজ থেকে আমাদের পরিপূর্ণভাবে যে সমস্ত জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী ডেপ্লয় করা হওয়ার কথা সবগুলাই ডেপ্লয় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা সুন্দর নির্বাচনের জন্য প্রত্যাশা করি আগামীকালকে। আর আপনারা দেখেছেন বিভিন্নভাবে আমরা যে সমস্ত আমাদের তথ্য ডিসিমিনেট করার কথা বিভিন্ন স্টুডেন্টদের সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সব কিছু আমরা অ্যাকর্ডিংলি করে যাচ্ছি। উপাচার্যের প্রত্যাশা, নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। ছাত্ররা কেন, অনেক মানুষ যাদের বয়স 24 বছর 30 বছর হয়ে গেছে তারাও জীবনে ভোট দিতে পারেনি। এটা তারা একটা উৎসব মুখর পরিবেশে নিয়েছে ছাত্রছাত্রীরা। তারা নির্বিঘ্নে আসবেন এবং শাটল ট্রেনে রেলওয়ে পুলিশের নিরাপত্তা থাকবে, আমাদের লোকজন থাকবে এবং স্টেশনে এবং সব জায়গায় থাকবে। তবে বহিরাগতদেরকে আমরা ওই দিন অ্যালাউ করব না। এখন শুধুই ভোটের অপেক্ষা শান্ত পাহাড়ের কোলের এই বিশ্ববিদ্যালয়ে। সুমন মাহমুদ, ৭১। দর্শক, চাকসু নির্বাচনের প্রস্তুতির খবর আমরা জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, একটু নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি এবং প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন, বা এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে এখন পর্যন্ত? ইশরাত, প্রার্থীদের ব্যস্ততা বলতে প্রচারণার যেহেতু আনুষ্ঠানিক সময় গতকালকে শেষ হয়ে গেছে, আজকে প্রার্থীরা আসলে নিজেদের মধ্যে যে পরিকল্পনা সেটি তারা করছেন। তবে মাঠে ময়দানে তাদের খুব বেশি দৌড়ঝাঁপ আমরা লক্ষ্য করছি না। শিক্ষার্থীরা রয়েছেন, আজকে যেহেতু সারাদিনে ক্লাস পরীক্ষা ছিল, তারা ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। দীর্ঘ 35 বছর পর যেহেতু এই চাকসু নির্বাচন, শিক্ষার্থীরা তাদের ভোটে আসলে প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, সেই উদ্দীপনা কিন্তু, সেই উচ্ছ্বাস কিন্তু তাদের মধ্যে রয়েছে। এছাড়া নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি, নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রায় 2000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা আসলে সরাসরি উপস্থিত থেকে নজরদারি করবেন। এছাড়া গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব ধরনের বাহিনী কিন্তু এখানে থাকবে এবং রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী ক্যাম্পাসের বাইরে থাকার কথাও কিন্তু তারা জানিয়েছেন, যেন জরুরি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলার জন্য সেনাবাহিনী তাৎক্ষণিক সেখানে আসলে হস্তক্ষেপ করতে পারেন। এই ধরনের প্রস্তুতির কথা বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন তারা জানিয়েছেন। এখানে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ব্যালট বাক্স সেগুলো এসেছে আগামীকাল সকাল 9টায় যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, তার আগেই গণমাধ্যম কর্মীদের সামনে
ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করা হবে এবং একটু জানিয়ে রাখি যে ২৭,০০০-এরও বেশি কিন্তু ভোটার আগামীকাল ভোট প্রদান করবেন। যদিও অধিকাংশ ভোটার হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী, তারা ক্যাম্পাসের বাহির থেকে এসে এখানে ভোট প্রদান করবেন। তাদের জন্য অতিরিক্ত শাটল ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে যেন অনাবাসিক শিক্ষার্থীরাও এখানে এসে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে পারেন। এখানে র্যাবের একটি প্রতিনিধি দল এসে কিছুক্ষণ আগে তারা পরিদর্শন করে গেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ক্যাম্পাসের ভিতরে আসলে কোনো ধরনের আশঙ্কা এখন পর্যন্ত তারা দেখছেন না, তবে বহিরাগতদের যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকে থাকে সেটি মোকাবেলার জন্য তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের এই ছিল সবশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদুজ্জামান সাকিব। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ শেষ হচ্ছে। শেষ সময়ের প্রচারে সরগরম ক্যাম্পাস, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। রাকসু নির্বাচনের আমরা শেষ দিনের প্রচার প্রচারণার খবর জানবো। সহকর্মী রাশিদুল হক রুশো সেখানে রয়েছেন। একটু যদি রুশোর কাছে আমরা জানতে চাই যে শেষ দিনে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা আসলে কেমন দেখছেন, একটু জানাবেন। আর প্রার্থীরা কি বলছেন, প্রশাসনের প্রস্তুতি আসলে এই মুহূর্তে কেমন? অংশগ্রহণমূলক একটি অবাধ সুষ্ঠু রাকসু অনুষ্ঠিত করার জন্য প্রশাসন যেটি বলছে যে প্রশাসন তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং এর পাশাপাশি ক্যাম্পাসে যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু গ্রহণ করা হয়েছে। প্রায় ২,০০০ মতো পুলিশ থাকবে, পাশাপাশি র্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে ক্যাম্পাসে। তো এই ছিল আসলে প্রস্তুতি। তবে আপনি যেটি প্রথমে আমার কাছে জানতে চাইলেন যে শেষ দিনের প্রচার, আসলে শেষ দিনের প্রচারটি পুরোটি আসলে উৎসব মুখর বলা যেতে পারে। আমি এখন আছি ক্যাম্পাসের পরিবহন মার্কেট চত্বর এলাকায়। এখানে বিভিন্ন প্রার্থী ভোটারদের এখানে আসছেন। এখানে গানের মাধ্যমে, বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে আসলে প্রার্থীরা নিজেদের যে ইশতেহার সেগুলো তুলে ধরছেন ভোটারদের কাছে। একরকম যেটি বলা যায় যে উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কোনায়, চায়ের দোকানে কিন্তু এইরকম জটলা ভোটার প্রার্থী সবাই আসলে মিলেমিশে একাকার। তবে যে বিষয়টি সবাই বলছেন যে এই যে উৎসবের যে ধারা বা অংশগ্রহণমূলক এখন পর্যন্ত যে সৌহার্দ্য প্রার্থীরা দেখা। রুশো, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচার প্রচারণার খবর জানছিলাম। আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।